গ্রামটির নাম নিশুতপুর। আজকেই গল্পটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ভূতের গল্প। আমাদের সাথে আছেন পিউ রায়, সন্দীপ ঘোষ, আর আসল চরিত্রে আছেন কমলেশ মণ্ডল। কলকাতার ব্যস্ততা, ট্রাম বাসের আওয়াজ আর নিয়মমতো চলাফেরাই অভ্যস্ত অনন্যা। এবারের গরমের ছুটিটা তার জন্যে একটু অন্যরকম। বাবা মা দুজনেই অফিসের কাজে আটকে যাওয়ায় ঠিক হল অনন্যা একাই বীরভূমের এক প্রত্যন্ত গ্রামে তার ছোট মামার বাড়িতে কয়েকদিন কাটিয়ে আসবে। গ্রামের নাম নিশুতপুর। নামটা শুনেই কেন জানি অনন্যার বুকের ভেতরটা একটু ছ্যাত করে উঠেছিল, কিন্তু রোমাঞ্চের টানে সে সব উপেক্ষা করে পৌঁছে গেল তার ছোট মামার বাড়ি। মামার বাড়িটা গ্রামের একেবারে শেষ প্রান্তে, পেছনে ঘন বাঁশবাগান আর সামনে একটা মুজে যাওয়া দিঘি। প্রথম ২-৩ দিন বেশ ভালোই কাটল। মামিমা যত্ন করে রান্না করে খাওয়ান আর মামার কাছে শোনেন পুরনো দিনের গল্প। কিন্তু একটা অদ্ভুত বিষয় অনন্যা লক্ষ্য করল। সূর্য ডোবার পর থেকেই গ্রামটা যেন কেমন থমথমে হয়ে যায়। রাত ৯টা বাজতে না বাজতেই মামা গম্ভীর মুখে বলেন, অপু, অনন্যার ডাকনাম। ঘরের জানলাগুলো ভালো করে বন্ধ করে দিস, আর যাই হোক রাতে বাইরের কোনো ডাকে সাড়া দিবি না। অনন্যা হেসে উড়িয়ে দিয়েছিল, ভেবেছিল গ্রামের মানুষ একটু বেশি কুসংস্কারাচ্ছন্ন। কিন্তু আসল বিভীষিকা শুরু হল চতুর্থ রাতে। সেদিন ছিল প্রচণ্ড গরম। লোডশেডিংয়ের জন্যে চারদিক ঘুটঘুটে অন্ধকার। জানলা খোলা রাখা বারণ, তাই অনন্যা গরমে ছটফট করছিল। ঠিক রাত ২টোর সময় হঠাৎ তার ঘুম ভেঙে গেল। গ্রামের নিস্তব্ধতা চিঁড়ে দিঘির পাড়ের দিক থেকে একটা সুর ভেসে আসছে। কেউ যেন খুব চীনা গলায় তাকে ডাকছে, অপু, ওরে অপু, একবার বাইরে আয় না। গলার স্বরটা হুবহু তার মায়ের মতো। অনন্যা চমকে উঠল। মা এখানে এলো কি করে? পরক্ষণেই তার মনে পড়ল মা তো কলকাতায়। সে বিছানায় উঠে বসল। অন্ধকার ঘরের টর্চটা খুঁজে পেল না। ডাকটা আবার এলো, এবার আরও করুণ, আরও স্পষ্ট। খুব কষ্ট হচ্ছে রে অপু, জানলাটা একবার খোল। বল। অনন্যা সম্মোহিতের মতো জানলার কাছে এগিয়ে গেল। মামার বারণ মনে পড়লেও মায়ের সেই আর্ত ডাক সে অপেক্ষা করতে পারল না। জানলার খড়খড়িটা সামান্য ফাঁক করতেই তার রক্ত হিম হয়ে গেল। সেই দৃশ্য যা ভোলা যায় না। বাইরে জ্যোৎস্নার ফ্যাকাশে আলোয় সে দেখল দিঘির পাড়ে একটা ছায়া দাঁড়িয়ে আছে। লম্বাটে অবয়ব, পরনে মায়ের সেই প্রিয় নীল শাড়িটা, কিন্তু মুখটা দেখা যাচ্ছে না। ছায়াটা অদ্ভুতভাবে দুলছে। অনন্যা কাপা গলায় ডাকল, মা। সাথে সাথে ডাকটা বন্ধ হয়ে গেল। সেই ছায়া মূর্তিটা ধীর পায়ে জানলার দিকে এগোতে লাগল। যত কাছে আসছে ততই অনন্যা বুঝতে পারছে ওটা তার মা নয়, কারণ মূর্তিটার হাঁটা চলা মানুষের মতো নয়। সেটা যেন মাটির ওপর দিয়ে ভেসে আসছে, আর তার পা দুটো উল্টো দিকে ঘোরানো। হঠাৎ এক ঝলক দমকা হাওয়া জানলার কবাট দুটো সজোরে খুলে দিল। অনন্যার টাল সামলাতে না পেরে পিছিয়ে পড়ল। এবার সে দেখতে পেল সেই ভয়ঙ্কর চেহারা। মহিলার সারা মুখে মাংস নেই বললেই চলে। চামড়া কুঁচকে হাড়ের সাথে লেগে আছে। চোখের জায়গায় দুটো আগুনের গোলার মতো কটর। সে তার লম্বা ফ্যাকাশে হাতটা ঘরের ভেতরে বাড়িয়ে দিল। তার নখগুলো ইঞ্চিখানেক লম্বা এবং ধারালো। ফিসফিসে গলায় সেই প্রেতাত্মা বলে উঠল, আয় আমার সাথে, আয়। অনন্যা চিৎকার করতে চেয়েছিল, কিন্তু তার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না। মনে হচ্ছিল কেউ যেন তার কণ্ঠনালী টিপে ধরেছে। প্রেতাত্মার হাতটা যখন প্রায় তার গলার কাছে পৌঁছে গেছে, ঠিক তখনই পাশের ঘর থেকে মামা চিৎকার করে মন্ত্র পড়তে পড়তে ছুটে এলেন। হাতের লোহার শিখ আর জ্বলন্ত মশাল। মশালের আলো পড়তেই সেই বিভীষিকা এক বিকট চিৎকার করে পিছু হটল। জানলা দিয়ে বেরিয়ে গিয়ে সে মুহূর্তের মধ্যে পেছনের বাঁশবাগানে মিলিয়ে গেল। সাথে সাথে পুরো বাড়িটা আবার সেই নিস্তব্ধতায় ডুবে গেল। পরের দিন সকালে অনন্যা জ্বরে আচ্ছন্ন। মামা তাকে তড়িঘড়ি শহরে ফেরানোর ব্যবস্থা করলেন।
যাওয়ার আগে মামা তাকে নিয়ে গেলেন দিঘির সেই ধারের পুরনো কালী মন্দিরে। সেখানে এক বৃদ্ধ তান্ত্রিক বসেছিলেন। তিনি অনন্যাকে দেখে দীর্ঘশ্বাস ফেলে বললেন, বেঁচে ফিরলি মা, এটাই ভাগ্য। ওই আত্মাকে গ্রামের লোক নিশুতি মা বলে। সে একলা মানুষের চেনা গলায় দাগ দেয়। একবার যদি কেউ সাড়া দেয় বা বাইরে যায়, তাকে আর খুঁজে পাওয়া যায় না। অনন্যা কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, কিন্তু ও আমার মায়ের সাজে কেন এসেছিল? মামা বিষণ্ণ গলায় বললেন, ওটা মায়া। তোর মনের ভেতর যার জন্য টান বেশি, ও সেই রূপই ধরে। কিন্তু জানিস অপু, কাল রাতে যখন তুই জানলা খুলেছিলি, তখন ঘরের মেঝেতে কি পড়েছিল? মামা পকেট থেকে একটা পুরনো ছেঁড়া কাপড়ের টুকরো বের করলেন। ওটা অনন্যার মায়ের শাড়ির একটা অংশ, যেটা কয়েক বছর আগে হারিয়ে গিয়েছিল। কিন্তু সেই কাপড়ের ওপর লেগেছিল টাটকা রক্ত আর শ্মশানের পোড়া গন্ধ। অনন্যা আর এক মুহূর্ত দাঁড়াল না। ট্যাক্সি নিয়ে স্টেশনের দিকে রওনা দিল। কলকাতা ফেরার পথেও তার কানে বাজছিল সেই ফিসফিসে ডাক। অপু, আবার আসিস। গল্পটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওতে একটি লাইক করবেন। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে আবার দেখা হচ্ছে নতুন একটি ভূতের গল্পের এপিসোডে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো ও নিজের খেয়াল রেখো।